আপনার স্ত্রীকে নাকি ব্রজলাল থ্রেট করেছে? আপনাকে কে বলল? এসব কথা জানতে বিশেষ অসুবিধা হয় না, সেন্সেশনাল নিউজ। যাকে ওইসব আলোচনা করতে আমি এখন আসিনি। সিওমা নাকি বলেছেন কিছুই করতে পারবেন না এই ব্যাপারে। তাতে আপনি খুশি তো? এটা ভাবার কোনো কারণ নেই। আপনি বিশ্বাসই করবেন না যে সিওমার কাছে আপনার নামে আমি কি বলেছি। সেসব এখন আমার শুনতে ইচ্ছে করছে না। আচ্ছা, আপনি আমায় বলুন তো, আপনি কি ঠিক করে নিয়েছেন যে আমার কোনো কাজই আপনি কোঅপারেট করবেন না? কথা বলবেন না। অন দ্য কন্ট্রারি, আমি আপনার কোনো কাজই নন কোঅপারেশন করিনি। যদি করতাম তাহলে অনেকদিন আগেই মেডিকেল বোর্ড আপনার এগেন্সটে অ্যাকশন নিত। তাই বুঝি। যাকে যে কথাটা বলতে এসেছিলাম সেটা হলো যে একটা ডায়ালিসিস মেশিন খারাপ হয়েছে কয়েকদিন হলো, সেটার ব্যাপারে আমি একটা চিঠি পাঠিয়েছিলাম, সেটার কি হলো? চিঠিটা তো ডেপুটি সুপার আজকেই আমার কাছে ফরওয়ার্ড করেছেন। এটা তো হতে পারে না। হোয়াট ডু মিন হতে পারে না? আপনার কি ধারণা আমি আপনাকে মিথ্যে কথা বলছি? দেখুন, ডেপুটি সুপার আমার সামনে সঙ্গে সঙ্গে সেই চিঠিটা প্রসেস করে ট্রেতে দিয়ে দেন, যাতে সেই দিনই আপনি চিঠিটা পান। তা জানি না, আমি আজকেই পেয়েছি। এবার একটু তাড়াতাড়ি অ্যাকশন নিন প্লিজ, খুব অসুবিধা হচ্ছে। আমি তো এখনই শুনলাম চিঠিটাও আজকের পেয়েছি, আজই অ্যাকশন নেব। থ্যাংক ইউ। সব ঠিক আছে, খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন, ঠিক আছে? কি ব্যাপার, চুপচাপ কেন? ছবি আঁকা বন্ধ বুঝি? সব সময় ছবি আঁকতে কারোর ভালো লাগে নাকি? তা বটে, কিন্তু আমি তো শুনেছি যে বড় বড় আর্টিস্টরা মাসের পর মাস ধরে শুধু খাওয়া দাওয়া ভুলে ছবি এঁকে চলে। আমি মোটেই বড় আর্টিস্ট নই, এভাবে ব্যঙ্গ করার কোনো মানেই হয় না। আমি ব্যঙ্গ করলাম না, এ তো দেখছি কথা বলেই যাবে না। শুনুন, এই বইটা নিয়ে যান, এটা আমার কোনো কাজে লাগবে না। কেন? আমি এমন কিছু বড় আর্টিস্ট নই যে এটা পড়ে কিছু বুঝবো, অত জ্ঞানও নেই আমার। তুমি খুব সহজেই মানুষকে ভুল বুঝতে পারো, তাই না? আমি তোমাকে কিছু বোঝার জন্য বইটা দিইনি, যদি ভবিষ্যতে তোমার কোনো কাজে লাগে তাই। এই বইতে একটা ছবি আছে, শিল্পী তার স্ত্রীর মৃত্যুর পর তাকে মন থেকে এঁকেছিলেন। হ্যাঁ, সেরকম একটা ছবি আছে বটে। এই তো, অসাধারণ। মোটেই না, খুব খারাপ। তুমি কাকে খারাপ বলছো জানো? বললাম তো, আমি অত কিছু জানি না, শুধু এটুকু বুঝেছি এর মধ্যে কোনো জীবনের আলো নেই, আছে মৃত্যুর অন্ধকার। আপনি নিশ্চয়ই আমাকে অন্ধকার উপহার দিতে চান না? সরি, আমি এতটা ভেবে দেখিনি। ঠিক আছে, আমি এটা নিয়ে যাচ্ছি। মোটেই না, একবার কাউকে কোনো জিনিস দিলে সেটা ফেরত নিতে নেই, জানেন না? কিন্তু তুমি তো ফেরত দিতে চাইলে, কি আশ্চর্য। এটা আমি আমার কাছেই রাখবো, যদি যদি যাতে জীবনের আলো আছে এমন কিছু আপনি আমাকে উপহার দেন। ঘুমাই পড়িব আমি একদিন তোমাদের নক্ষত্রের রাতে, তখনও যৌবন প্রাণে লেগে আছে হয়তোবা, আমার তরুণ দিন
তখনও হয়নি শেষ। সেই ভালো ঘুম আসে বাংলার তৃণ আমার বুকের নিচে চোখ বুজে, বাংলার আমের পাতাতে কাঁচ পোকা ঘুমাইছে। আমিও ঘুমায় রব তাহাদের সাথে, ঘুমাবো প্রাণের সাধে, এই মাঠে এই ঘাসে, কথা ভাষাহীন আমার প্রাণের গলা ধীরে ধীরে মুছে যাবে। অনেক নবীন নতুন উৎসব রবে উজানের জীবনের মধুর আঘাতে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? না। শরীর খারাপ লাগছে না তো? অল্প বয়সের একটা ঘটনার কথা আমার মনে পড়ে গেল। তখন তো আমি খুব দেশের কাজ বলে লাফাতাম। এখানে সেখানে ব্রতচারীর মেলা এইসব করে বেড়াতাম। তো একবার ওই এরকম একটা মেলায় আমি কবিতা পাঠ করছি। ও কবিতা, কোন কবিতাটা ঠিক মনে পড়ছে না, বোধহয় রবীন্দ্রনাথেরই ছিল। যাই হোক, তো সেই হঠাৎ লাইনটা ভুলে গেছি। কি করব তখন? অ্যাক্টিং করতে শুরু করলাম। ধপাস করে বসে পড়লাম, ভান করলাম, ভাব দেখালাম যেন আমার ভীষণ শরীর খারাপ হয়েছে। সবাই হা হা করে ছুটে এলো, চোখে মুখে জল ছেটাচ্ছে, বাতাস করছে। তারপর যখন আমি বুঝলাম এইবার আমাকে আর কবিতা বলতে হবে না, তখন আমি ভান করলাম এখন আমি সুস্থ। ছোটবেলায় কি দুষ্টুমি না করতাম। এই কাশিটা আপনার কতদিন ধরে হচ্ছে? কে জানে, এই শরীরে কবে কখন কি হয় সেই দিনক্ষণের আর হিসেব রাখতে পারি? ভালো লাগে না। ওসব বললে তো চলবে না। কত মানুষ আপনাকে চায়। এই হাসপাতালে আমরা সবাই কত ভালোবাসি আপনাকে, বলুন। কেন, কিসের জন্য? হেমপ্রভা দেবী। আচ্ছা, এই হেমপ্রভা এই নামটা কে রেখেছেন? আমার দাদু, আমার গায়ের রং দেখে। কেন? উনি নিশ্চয়ই কবি ছিলেন না? দাদু? না 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 না, উনি খুব কড়া ধাতের মানুষ ছিলেন। আমার ঠাকুমা ছিলেন ওরকম। তবে সেকালে তো আর মেয়েদের কোনো স্বাধীনতা ছিল না। উনি লুকিয়ে লুকিয়ে পদ্য লিখতেন, গান বাঁধতেন। আমাকে সবাই কি বলতো জানো? আমি দাদু আর ঠাকুমা মেশানো। বুঝেছি। দাদুর মতো কড়া আর ঠাকুমার মতো নরম। হ্যাঁ, তাতে কি হয়? ওসবেতে কিচ্ছু হয় না।
জীবন যেদিকে ঠেলে নিয়ে যাবে সেদিকে যেতেই হবে। আমার তরি ছিল চেনার কুলে, বাঁধন যে তার গেল খুলে, তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল। কোন অচেনা ধারে ও চাঁদ। আমার কথা বাদ দাও, আমি আর কদিনই বা বাঁচবো, কিন্তু তুমি এই কাঁচা বয়সে তোমাকেই বা এত কষ্ট সইতে হবে কেন? কাঁদছো? কাঁদো, কান্না ভালো, মনের পাথর গলিয়ে দেয়। একটা খবর দিতে এলাম। কি খবর? কাল থেকে জেনারেল ওয়ার্ড ভিজিট করছি। আচ্ছা, দ্যাটস গুড। না, ব্যাপারটা টেম্পোরারি। সকালে আমাদের সুপার সাহেবের একটা ফোন পেলাম, আমাকে ডাকলেন, তো যেতে খানিকটা গৌরচন্দ্রিকা করলেন, তারপর আসল কথাটা পারলেন যে ডক্টর মিশ্র নাকি কয়েক মাসের জন্য ছুটিতে যাচ্ছে। ও হ্যাঁ, শুনেছি ডক্টর মিশ্র লন্ডন যাচ্ছেন স্পেশালাইজেশন কোর্স করতে। তা জেনারেল ওয়ার্ডে ওনার নাকি বেশ কয়েকজন সিরিয়াস পেশেন্ট রয়েছে, তো ওদের দেখার জন্য উনি নাকি আমার নামটা রেফার করেছেন সিএমওর কাছে। ডক্টর মিশ্র এ ব্যাপারে আপনার নাম সাজেস্ট করেছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মনে হয় এটা পুরোপুরি ওর মাথা থেকে এসেছে। তাতে ও লাভ? আপনাকে আরো প্রেশারে রাখা, যাতে হাসপাতালের বিভিন্ন ব্যাপার নিয়ে আপনি মাথা ঘামাতে না পারেন, নানা দিকে আপনি দেখতে না পারেন, আপনাকে একটু চাপের মধ্যে রাখা। অবশ্যই এ ব্যাপারে ওর কনসেপ্ট ইজ টোটালি রং। আপনাকে যে কোনো ছল ছুতোয় আটকে রাখা যাবে না, সেটা ভদ্রলোক এখনো বুঝতে পারেননি। চালে ভুল করে ফেলেছেন। হ্যাঁ, যদি সেটাই ওর উদ্দেশ্য হয় তাহলে তো বলতেই হবে ভুল হয়েছে, কারণ এতদিন নেফ্রোলজিতেই আটকে ছিলাম, এরপর অন্যান্য ডিপার্টমেন্ট সম্পর্কে সব জানতে পারবো। তাই ওর এক কথাতে আমি রাজি হয়ে গেলাম, যদিও জানি যে আমার চাপটা আর একটু বাড়বে। অবশ্য ওখানেও আপনি ডক্টর শুভ্রাংশুর মতো একজন জুনিয়র পাবেন। এখন অবশ্য জুনিয়র নন, ডক্টর মিশ্রের আন্ডারে ছিলেন। টার্ম শেষ হয়ে যাওয়ার পর এখানে জয়েন করেছেন। ব্রিলিয়ান্ট ক্যারিয়ার। কে বলুন তো, কার কথা বলছেন? দ্যাট ব্রাইট ইয়াং লেডি ডক্টর মল্লিকা ঘোষ, ডক্টর সেনের মতোই সিনসিয়ার, ডেডিকেটেড। আপনি দেখেননি? হ্যাঁ, দেখেছি হয়তো, কিন্তু ঠিক প্লেস করতে পারছি না। এনিওয়ে, উনি প্রপারলি আপনাকে অ্যাসিস্ট করতে পারবেন। ওই ওপর ওপর একটু দেখভাল করে নেবেন আর কি। একজন ডাক্তার হিসেবে সেটা কি আমার করা উচিত হবে না? আমি পারবো? ডাক্তারদের তো রোগের সন্ধান করতে হয় শরীরের গভীরে। রাইটলি, আপনার মুখে এই কথাটা মানায়। সরি ফর মাই কমেন্ট। আরে, আমি আপনার কথা একদম সিরিয়াসলি নিয়ে নিই। এনিওয়ে, কংগ্রেচুলেশন, আপনার টুপিতে আর একটা পালক যুক্ত হলো। থ্যাংক ইউ। চলো ডক্টর রয়, আমার একটা কথা জানতে ইচ্ছে করে। আপনি কখনো ক্লান্ত বোধ করেন না? ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু।
না স্যার, আপনার জন্য ওয়েট করছিলাম। আমার জন্য প্রবলেম? না স্যার, কোনো প্রবলেম না, আসলে আপনি অনেক রাত করে বাড়ি ফেরেন তো, তাই। তাই? আর শুনলাম নাকি ব্রজলাল আপনাকে থ্রেট করেছে, তাই ভাবলাম যে। ও কাম অন শুভ্রাংশু, তুমি এখনো ছেলে মানুষ হয়ে গেছো। ব্রজলালদের কিন্তু লাইটলি নেবেন না স্যার, ওরা ডেঞ্জারাস এলিমেন্ট, সব কিছু করতে পারে। কি করবে? মারবে? অত সহজ নয়। আসলে ভয়টা ওরাই পেয়েছে, তাই তো আমাকে ভয় দেখাচ্ছে। তুমি কিছু ভেবো না। তবু স্যার, আপনার একটু সাবধানে থাকা দরকার। দেখো শুভ্রাংশু, cowards die 100 times, but braves only once. ব্রজলালদের মতো নোংরা লোকদেরও যদি আমাদের ভয় করে চলতে হয়, তাহলে তো সারা জীবনেও মাথা উঁচু করে চলা যাবে না। কিন্তু স্যার, ভয় পেও না, ভয় পেও না শুভ্রাংশু। তুমি যদি মনে করো যে যে কাজটা তুমি করছো সেটা ঠিক করছো, তাহলে সেটা করবে। কোনো ভয়ের কাছে মাথা দেবে না। একটা জিনিস মনে রেখো, মানুষের জীবনে তার সবচেয়ে বড় শত্রু হলো তার ভয়। তুই কোয়ার্টার ফিরবে তো? ইয়েস স্যার। চলো আমি তোমাকে লিফট দিয়ে দিচ্ছি। স্যার, কি হলো? কাম অন। থ্যাংক ইউ স্যার। আপনাকে তো আমি একজন রেসপন্সিবল মানুষ বলে ভাবতাম। হঠাৎ আমাকে রেসপন্সিবল ভাবার মতো কোনো কারণ ঘটেছে বলে তো আমার মনে পড়ছে না। এত কাণ্ড ঘটে গেল, তারপর আপনি এই কথা বলছেন? এত কি ঘটেছে? কেন, আপনি জানেন না? জানি তো অনেক কিছুই, কিন্তু কোন পার্টিকুলার ঘটনার কথা আপনি বলছেন সেটা বুঝতে পারছি না। আপনার পেশেন্ট মন্দিরা নিজের বেড ছেড়ে, ওয়ার্ড ছেড়ে অন্য একজনের ক্যাবিনে গিয়ে গল্প করছিল, আপনি শোনেননি? হ্যাঁ, শুনেছি। তাহলে হাসপাতালে কি কোনো নিয়ম কানুন নেই? যা কিছু নিয়ম কানুন আপনি তৈরি করেন এবং আপনার পেশেন্টরা সেই অনুযায়ী চলে। গল্প করার মধ্যে আমি তো কোনো অন্যায় দেখছি না। মন্দিরা গিয়েছিল হেমপ্রভা দেবীর ক্যাবিনে, যেটা ফিমেল ওয়ার্ডের ঠিক পাশেই। এর মধ্যে কোনো অন্যায় আছে বলে তো আমার মনে হয় না। নিজের বেড ছেড়ে চলে যাওয়াটা অন্যায় নয়? ডক্টর সিনহা, এর থেকে আরো সিরিয়াস অন্যায়কে কিন্তু গ্রাহ্যের মধ্যেই আনা হয়। আপনি বলতে চান পেশেন্টরা হসপিটালে যা খুশি তাই করতে পারে? না, যা খুশি তাই করবে কেন? কিন্তু হাসপাতালটা তো হাসপাতালই, সেটা তো জেলখানা নয়, আর পেশেন্টরা প্রিজনার নয়। তাই একজন পেশেন্ট যদি তার নিজের ওয়ার্ড ছেড়ে অন্য ওয়ার্ডে যায়, অন্য ক্যাবিনে যায়, তাতে অন্যায়টা কোথায়? মন্দিরা তো কোনো ইনফেকশাস রোগীর কাছে যায়নি, বা তার নিজের যা ডিজিজ সেটাও ইনফেকশাস নয়। তা ওয়ার্ড সিস্টারকে বলে যাওয়া উচিত নয়? সেটা অন্যায় করেছে। যাক, অ্যাট লাস্ট তাহলে স্বীকার করলেন। ওয়েল ডক্টর রয়, ঘটনাটা প্রথমবার ঘটেছে বলে আমি আপনার এগেনস্টে কোনো কমপ্লেন লজ করছি না, কিন্তু দ্বিতীয়বার যদি এরকম ঘটনা ঘটে তাহলে ওয়ার্ড সিস্টার এবং আপনার নামে অফিসিয়ালি আমি কমপ্লেন করব। প্লিজ কিপ ইট ইন মাইন্ড। আই উইল। ডক্টর সিনহা, মন্দিরা কিন্তু আমার ইনস্ট্রাকশনে হেমপ্রভা দেবীর ক্যাবিনে যায়নি, সেক্ষেত্রে আমি কিন্তু ডিরেক্টলি ইনভলভ নই। কিন্তু ফাঙ্গাস ইনফেক্টেড পিডি ফ্লুইড বটলের জন্য মেডিকো সেন্টার কিন্তু ডিরেক্টলি রেসপন্সিবল। সেক্ষেত্রে আপনার ডিসিপ্লিন, হাসপাতালের নিয়ম কানুন, মানবিকতা বোধ আপনি কিভাবে রক্ষা করছেন? আমার যে বলার আমি সুপারিনটেন্ডেন্টকে বলে দিয়েছি। উনি কিন্তু এ ব্যাপারে কোনোভাবেই ইনভলভ নন। দেখুন ডক্টর সিনহা, পেশেন্ট ফর্চুনেটলি বেঁচে গেছে, কিন্তু যদি না যেত কি করতেন আপনি? দেখুন, কেমিক্যাল রিপোর্ট না পেলে আপনার মুখের কথায় কোনো অ্যাকশন কিন্তু নেওয়া যাবে না। আমি টেস্ট রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করব। আর রিপোর্টে যদি বলে যে পিডি ফ্লুইড বটলে ফাঙ্গাস ছিল, তাহলে মেডিকো সেন্টারকে আমি কিন্তু কোর্ট পর্যন্ত নিয়ে যাব, whether you like it or not.
আসবো স্যার? এসো। এ কি, তুমি আবার ওয়ার্ড ছেড়ে বেরিয়ে এসেছো? না, ওয়ার্ড সিস্টারকে সাথে করে এনেছি। কোথায় তিনি? বাইরে আছেন। বলো কি ব্যাপার? আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি ডাক্তারবাবু। কালকের ব্যাপারে? কালকের ওই কাজটা করা আমার অন্যায় হয়েছে। না, ন্যায় অন্যায় নয়, তবে ওয়ার্ড ছেড়ে বেরোয়ার আগে তোমার ওয়ার্ড সিস্টারকে অতি অবশ্যই একবার বলে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, ওই হেমপ্রভা দেবীর সম্পর্কে এত কথা শুনেছি, তাই ওনার সাথে একটু দেখা করতে গিয়েছিলাম। আমি জানি স্যার, এই জন্য আপনাকে অনেকের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে। আমার সত্যি খুব খারাপ লেগেছে। আপনি আমার উপর খুব রেগে আছেন না? না, সত্যি বলছেন? সত্যি। আসলে আমার কি মনে হয় জানো, এখানে যারা চিকিৎসা করাতে আসেন তারা তো মানুষ, তো তাদের তো একটা নিজস্ব বোধ, বুদ্ধি, বিবেচনা আছে, তার উপর তো আমাদের ভরসা করতেই হবে। তারা নিশ্চয়ই সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে এমন কোনো কাজ করবেন না যাতে হাসপাতালের ডাক্তাররা, হাসপাতালের অন্যান্য স্টাফ বিপদে পড়ে। তো সেক্ষেত্রে একজন পেশেন্টের অন্য একজন পেশেন্টের ঘরে গিয়ে গল্প করার মধ্যে অন্যায় কোথায়? আমার তো মনে হয় না। আপনার মতো তো করে কেউ ভাবে না। ভাববে মন্দিরে, ভাববে, তবে তার জন্য সময়ের প্রয়োজন আছে। যাকে তুমি এবার এসো। খুব ভয়ে ভয়ে এসেছিলাম, আপনার কথা শুনে মনটা হালকা হয়ে গেল। আমি যাই। এসো। ডক্টর মল্লিকা, 8 নম্বর বেডে যে বাচ্চাটি আছেন তার অ্যাবডোমেন অসম্ভব পেইন হচ্ছে, আপনি কাইন্ডলি একটু আসবেন?